ন্যায় ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত প্রতিটি মানুষ এবং গণতান্ত্রিক সংস্কার সন্ধানী সকল অংশগ্রহণকারীর প্রতি প্রেরণ করছি আন্তরিক কৃতজ্ঞতা। এদেশের মাটি, আকাশ ও মানুষের মুক্ত নিঃশ্বাসের স্বপ্নে 1971 সালে অস্ত্র হাতে যারা লড়াই করেছেন, তাদের আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরকাল মর্যাদার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী ও সুষম রাষ্ট্রের ইচ্ছে নিয়ে যারা বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন, আমি তাদের অবদানকে আন্তরিকভাবে স্বীকার করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের অগ্রযাত্রায় বহু বরেণ্য বিচারপতি তাদের প্রজ্ঞা, ন্যায়বোধ ও সাহসিকতার মাধ্যমে জাতির ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। ইতিহাসের সেই আলোকিত ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের হাইকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ, সাবেক প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব এটিএম আফজল, জনাব মুস্তফা কামাল সহ অসংখ্য নাম অম্লান হয়ে আছে। আমাদের জেলা আদালতেও বিচারকগণ নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে বিচার কার্য সম্পাদনে অবিচল রয়েছেন। তবে একই সঙ্গে এই সত্য অস্বীকার করা যায় না যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক। অন্যায় ও অবিচারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি। এই ধারাবাহিকতায় এক চরম ক্রান্তিকালে বিগত 11ই অগস্ট 2024 ইংরেজি তারিখে আমাকে এদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে হয়। অস্থিতিশীল সরকার, উত্তেজিত জনতার মুখে পলায়নরত একটি বিচার বিভাগের দায়িত্ব আমার উপর অর্পিত হয়। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে 22 বছরের পথ চলায় আমি যে সকল আদর্শে নিজেকে সবসময় বেঁধে রেখেছিলাম, তার কেন্দ্রে ছিল মিতভাষিতার শিষ্ট অনুশীলন। আমি বিশ্বাস করতাম শব্দের উচ্ছ্বাস নয়, বরং পরিমিত উচ্চারণ ও স্থির সংযমী বিচারকের প্রকৃত মর্যাদা রক্ষা করে। তবে প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হওয়ার পর বাস্তবতা আমাকে নতুন উপলব্ধির মুখোমুখি করেছে। সংস্কারের জরুরি প্রয়োজনে শুরুতেই নীরবতা ভাঙতে হবে বলে আমার মন আমাকে নির্দেশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম কেবল নিরীহ আহ্বান দিলে বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়। একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্রের ভিতে সুবিচারের প্রাণ সংযোজন করতে নেতৃত্বকে অগ্রভাগে এসে সত্য উচ্চারণ করার জন্য সেটা ছিল এক অপরিহার্য মুহূর্ত। এই প্রেক্ষাপটেই 21শে সেপ্টেম্বর 2024 তারিখে আমি সারা দেশের সকল বিচারকদেরকে সমবেত করে বিচার বিভাগের আমূল সংস্কারের জন্য একটি রোডম্যাপ উপস্থাপন করি। বিচার ব্যবস্থার প্রশাসনিক জটিলতা, সাংবিধানিক সীমাবদ্ধতা ও নীতিগত অসামর্থ্যের মূল উৎস চিহ্নিত করে
তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পথ নির্দেশ তুলে ধরেছিলাম। আজ 16 মাস অতিক্রান্ত মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে রোডম্যাপ বাস্তবায়নের মাত্রা মূল্যায়নের সুযোগ পেয়ে আমি নিজেকে আবারও ধন্য মনে করছি। একই সঙ্গে অব্যাহত যাত্রায় আমার উত্তরসূরি হিসেবে যিনি মহান দায়িত্ব গ্রহণ করবেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আজ আপনাদের সামনে আমি বিচার বিভাগীয় নীতিমালা উপস্থাপনের অভিপ্রায় ব্যক্ত করছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নকে আমি সর্বপ্রথম দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছিলাম। সেই প্রেক্ষিতে আমি সেদিন স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম, বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিয় উপস্থিতি, ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার তত্ত্ব আমার নিজের কিংবা আমাদের সংবিধান প্রণেতাদের কোনো মৌলিক উদ্ভাবন নয়। প্রাচীন গ্রিসের দার্শনিকদের নিকট থেকে শুরু করে নবপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশেও এটি একটি স্বতঃসিদ্ধ সাংবিধানিক নীতি হিসেবে গৃহীত হয়েছে। অ্যারিস্টটল, জন লক ও মন্টেস্কিউর মাধ্যমে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। আমাদের দেশেও উচ্চ আদালতে বারংবার এই নীতির ব্যবচ্ছেদ হয়েছে। ডক্টর নুরুল ইসলাম বনাম বাংলাদেশ, আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ, সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ এবং সর্বশেষে মোহাম্মদ সাদ্দাম হোসেন বনাম বাংলাদেশ এমন অসংখ্য ঐতিহাসিক রায়ে বিচারপতি ও প্রসিদ্ধ আইনজীবীগণ এই তত্ত্বের ভিত্তি, বৈধতা ও সীমারেখা নিরীক্ষণ করেছেন গভীর মনোযোগ সহকারে। সাংবিধানিক প্রতিশ্রুতি থাকার পরেও এদেশের জনগণ কোনোদিন পূর্ণাঙ্গ স্বাধীন বিচার বিভাগের স্বাদ গ্রহণ করতে পারেনি। আমরা অর্জনের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও যেন বারবার ফিরে এসেছি অপূর্ণতার প্রাঙ্গণে। আমার সৌভাগ্য, পেশাগত যাত্রার প্রান্তসীমায় এসে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণীত হয়েছে দেখতে পেরেছি। সম্মানিত সুধী, পৃথক সচিবালয়ের প্রশাসনিক নেতৃত্বে আমরা ইতিমধ্যে সিনিয়র সচিব পদে পদায়ন সম্পন্ন করেছি। এর মধ্যেই সুপ্রিম কোর্ট সচিবালয়ের পূর্ণাঙ্গ কাঠামো বিন্যাস তৈরি করে 472টি পদ সৃজনের প্রস্তাবও প্রেরণ করতে সক্ষম হয়েছি আমরা। কিন্তু আপনারা জানেন, বিচার বিভাগের পৃথকীকরণ বিষয়ে অতীতেও একাধিক উদ্যোগ গ্রহণ করা হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সেগুলো স্থায়ী আলোকরেখা স্পর্শ করতে পারেনি। প্রত্যেকটি প্রয়াস রাষ্ট্রযন্ত্র, প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের ভেতরে সতর্ক অভিঘাত ও অভূতপূর্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। ঐতিহাসিক এই প্রেক্ষিত সম্পর্কে সচেতন থাকায় শুরু থেকেই আমি বিচ্ছিন্ন কর্মপন্থা পরিহার করতে চেয়েছি, বরং সর্বস্তরের অংশীজনকে সম্পৃক্ত করে পৃথক সচিবালয়ের ধারণাকে জনমানসে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছিলাম। সারা দেশের বিচারকবৃন্দ, আইনজীবী সম্প্রদায়, ন্যায় বিচার প্রত্যাশী নাগরিক সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, গবেষক, বিদেশি মিশনের উচ্চপদস্থ কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক বিচার নেটওয়ার্ক এবং নীতি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিকভাবে
মত বিনিময়, সংলাপ ও বোঝাপড়ার ভিত্তিতে সংস্কারের আবেদনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। আজ এই মুহূর্তে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসমূহ, নিবেদিত প্রাণ সাংবাদিক সমাজ, কলম লেখক, জেলা আদালতের বিচারকবৃন্দ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণকে, যারা এই প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা নিশ্চিত করতে আমাকে অকুণ্ঠ সমর্থন প্রদান করেছেন। সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মহোদয়ের প্রতি জানাই আন্তরিক ও অকৃত্রিম ধন্যবাদ। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের জনগণের জন্য আইনের শাসনকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে, সেই কামনা ব্যক্ত করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথক সচিবালয়ের কাঠামো নির্মাণকে মূল অক্ষ ধরে বিচার বিভাগ সংস্কারের কর্মসূচিতে আমি 3টি অতিরিক্ত অগ্রাধিকারকে সামনে এনেছিলাম। সেগুলো হলো: 1, বিচারকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ; 2, বিচারিক সক্ষমতা ও পেশাগত দক্ষতার বিকাশ; এবং 3, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে জবাবদিহিতা ও নৈতিক স্থিতি সুদৃঢ় করা। অতএব দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই আমি বিচার বিভাগের প্রতিটি স্তরকে অন্তর্ভুক্ত করে পর্যায়ক্রমে সংলাপের সূত্রপাত করি। বিভাগীয় শহরসমূহে অনুষ্ঠিত ধারাবাহিক মতবিনিময় সভায় জেলা আদালতের বিচারকদের সাথে অত্যন্ত খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করার মাধ্যমে আমি আপনাদের আবাসন সুবিধার তীব্র সংকট এবং পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি। এই বাস্তবতা আমাকে গভীরভাবে বিচলিত করেছিল এবং সেই কারণে প্রধান বিচারপতির দায়িত্ব অধিষ্ঠিত থেকেও আমি আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বরাবর ধারাবাহিকভাবে পত্র প্রেরণের মাধ্যমে বিষয়গুলির জরুরি নিষ্পত্তির তাগিদ দিয়েছি। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা 2024 প্রণীত হয়েছে। এর পাশাপাশি বিচারকদের আবাসিক, দাপ্তরিক ও যাতায়াতকালীন নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক অনুস্মারক এবং নীতিগত মতামত প্রেরণ করেছি। প্রিয় সুধী, আমি নিঃসংকোচে স্বীকার করি যে বিচারকদের জন্য উপযোগী কর্মপরিবেশ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে আমাদের এখনো একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এই ক্ষেত্রটিতে আমার উত্তরসূরির বিশেষ মনোযোগ ও অগ্রাধিকারমূলক বিবেচনা প্রত্যাশা করছি। রাষ্ট্রের আর্থিক সামর্থ্য এখনো কোনো অন্তরায় নয় বলে আমি দৃঢ়ভাবে মনে করি। প্রয়োজন কেবল আমাদের দৃষ্টিভঙ্গির রূপান্তর। নাগরিকের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে বিচারকদের অবদানকে যথার্থ মর্যাদায় উপলব্ধি করা দরকার। এই প্রয়াসে আমাদের অগ্রগতির পথে এতদিন যে বাধাটি বিদ্যমান ছিল
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে তা দূরীভূত হয়েছে। অধ্যাদেশের ধারা 8-এর অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও কারিগরি প্রকল্পসমূহের চূড়ান্ত নিরীক্ষা ও সুপারিশ প্রদানের উদ্দেশ্যে একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠনের বিধান রয়েছে। ইতোমধ্যে আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ রেজাউল হক মহোদয়ের সভাপতিত্বে 8 সদস্য বিশিষ্ট সেই কমিটি গঠন আমি করে দিয়েছি। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে 50 কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয় অনুমোদনের ক্ষমতা প্রধান বিচারপতির নিকট এককভাবে ন্যস্ত রয়েছে। আমি কমিটির বর্তমান সভাপতি এবং আমার উত্তরসূরিকে অনুরোধ জানাব, দ্রুততম সময়ে সারা দেশের সকল বিচারকের এজলাস সংকট নিরসন, আধুনিক খাসকামরা নির্মাণ, সহায়ক কর্মচারীদের জন্য যথোপযুক্ত কর্মপরিবেশ এবং বিচারপ্রার্থী জনগণের জন্য আদালতে অবাধ বিচরণ ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্পসমূহ গ্রহণ করা হোক।